আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়, তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে না এস তরঙ্গ। 2, ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে অক্সিজেন। 3, পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। 4, গুরুমণ্ডলে ক্রোফেসিমা নিফেসিমার মাঝে আছে রেপিত্তি বিযুক্তি রেখা। 5, মহাদেশীয় ভূত্বক গ্রানাইট শিলা দ্বারা গঠিত। 6, পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্রমণ্ডল স্তরটি 3500 কিলোমিটার পুরু। 2 এর এতে শুদ্ধ অশুদ্ধ বলতে বলেছে। আয়, ভুটানের প্রধান ভাষা হলো জাংথার শুদ্ধ। 2, মূল্যবান রত্ন হিসাবে শ্রীলঙ্কার পদ্মরাগ মণির বিখ্যাত খ্যাতি পৃথিবী জোড়া অশুদ্ধ। বিতে 2 এর বিতে বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। আয়তে দিয়েছে নেপাইদাও কোন দেশের রাজধানী? মায়ানমার। 2, ক্যারেজ প্রথা বলতে কি বোঝো? এটা আছে বইয়ের 77 পাতায়। লিখবে, পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে যাওয়ার যে প্রথা প্রচলিত তার নাম হলো ক্যারেজ প্রথা। 3 এর আয়তে আছে সার্কের সদস্য দেশগুলোর নাম লেখো। সার্কের সদস্য দেশ হচ্ছে 8টা: বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আফগানিস্তান। 2 দিয়েছে এমন 2টি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই। এমন 2টি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই: নেপাল এবং ভুটান। 3 বলেছে মায়ানমারে কি কি ধরনের অরণ্য দেখা যায়? লিখবে এখানে যে গর্জন, চাপলাস, নানা ধরনের অরণ্য দেখা যায়। গর্জন, চাপলাস মেহগনির মতো চিরসবুজ বৃক্ষের অরণ্য, আবার অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখা যায়। তাহলে নানা রকমের অরণ্য দেখা যায়। গর্জন, চাপলাস, মেহগনির মতো চিরসবুজ বৃক্ষের অরণ্য, আবার অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখা যায়। 4 দিয়েছে সার্ক গঠনের উদ্দেশ্য কি? এটা আছে বইয়ে 34 পাতা। এই লাইনটা লিখবে। গঠনের উদ্দেশ্য হচ্ছে ভারত এবং তার প্রতিবেশী দেশ মিলে শান্তি, স্থায়িত্ব, অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যেই সার্ক আর কি গঠিত হয়েছিল, বা সার্কের উদ্দেশ্য হচ্ছে ভারত আর তার প্রতিবেশী দেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব আর অর্থনৈতিক প্রগতি বা উন্নতি বজায় রাখা। 4 এর আয়তে দিয়েছে উদাহরণসহ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগ করো। আচ্ছা, এটা আগ্নেয়গিরি বলেছে, তো লিখবে যে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি 3 ধরনের হয়। একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, যেগুলোতে প্রায়ই অগ্নুৎপাত হয়, যেমন সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রমলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, এগুলো। আর একটা হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, যেমন এই অগ্নুৎপাতের ফলে একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে। জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতুয়া। আর মৃত আগ্নেয়গিরি অতি প্রাচীনকালে বিস্ফোরণ ঘটিয়েছে, ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা নেই। তাহলে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরি হচ্ছে 3 রকমের: সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আর মৃত আগ্নেয়গিরি। 2 দিয়েছে ভূমিকম্পের কেন্দ্র আর উপকেন্দ্র কাকে বলে? লিখবে, ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ দিকে 50 থেকে 100 কিলোমিটার গভীরে হয়ে থাকে। আর কেন্দ্র থেকে ঠিক উলম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটি হচ্ছে ভূমিকম্পের উপকেন্দ্র। 3 দিয়েছে প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান এবং সন্নিহিত দ্বীপপুঞ্জ কিভাবে গড়ে উঠেছে? লিখবে যে অনেক সময় 2টি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। 2টি পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতটির গলন হয়, সমুদ্রখাত সৃষ্টি হয়, ভূত্বকের বিনাশ ঘটে। এই অঞ্চলে প্রতিনিয়ত ভূমিকম্প ও অগ্নুৎপাতের ঘটনা দেখা যায়। 2টো পরস্পরমুখী পাত সামুদ্রিক হলে তাদের ওপরের পলি ভাঁজ খেয়ে দ্বীপ ও দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়। আর এই রকমভাবেই প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল বরাবর জাপান ও সন্নিহিত দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে। 4 বলেছে ভূমিকম্পের প্রাথমিক তরঙ্গ এবং দ্বিতীয় পর্যায়ের এস তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। মানে পি তরঙ্গ আর এস তরঙ্গের মধ্যে পার্থক্য লিখতে হবে।
তাহলে এই দুটো তরঙ্গের এই পার্থক্য দুটো দেবে। এক পি তরঙ্গ, যে ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম ধরা পড়ে তাকে প্রাথমিক বা পি তরঙ্গ বলে। ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন হয়, এটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। মাধ্যমের কণাগুলি প্রবাহপথের দিকে কাঁপতে থাকে। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, সর্বাধিক শক্তিশালী তরঙ্গ। সবচেয়ে দ্রুতগামী তরঙ্গ, গতি 6 কিলোমিটার/সেকেন্ড। কঠিন আর তরলের মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে, ক্ষয়ক্ষতির পরিমাণ কম। আর যে তরঙ্গ পি তরঙ্গের পরে ভূপৃষ্ঠে পৌঁছায় তাকে গৌণ বা সেকেন্ডারি ওয়েভ বলে। ভূমিকম্পের কেন্দ্রে উৎপন্ন হয়, এটি অনুপ্রস্থ তরঙ্গ। মাধ্যমের কণাগুলি প্রবাহপথের সমকোণে কাঁপতে থাকে। পি তরঙ্গের তুলনায় তরঙ্গ দৈর্ঘ্য বড় হয়। পি তরঙ্গের থেকে কম শক্তিশালী, গতিবেগ মাঝারি। গতি 3 থেকে 5 কিলোমিটার/সেকেন্ড। কেবল কঠিনের মাধ্যমের মধ্যে দিয়ে যায়, ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন নেই। 5-এর আয়তে আছে পাললিক শিলার 5টি বৈশিষ্ট্য লেখো। পাললিক শিলারই বিশেষত্ব হচ্ছে বৈশিষ্ট্য, এই শিলার স্তরায়ন ও কাদা চিরখাওয়া দাগ লক্ষ্য করা যায়। 2, একমাত্র এই শিলাতে জীবাশ্ম দেখা যায়। 3, এই শিলার সচ্ছিদ্রতা ভঙ্গুরতা দেখা যায়। 4, এই শিলার প্রবেশতা খুব বেশি। আর 5, ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকমের হয়। 6, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। আর 7, কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম, দারণ, ফাটল বা কেলাসের গঠন থাকে না। তো যে কোনো 5টা লিখে দেবে। 2-এতে দিয়েছে চিত্রসহ উদ্বেধী এবং নিঃসারী আগ্নেয় শিলার বিবরণ দাও। এই ছবিটা দেবে। আর বিবরণ দিতে বলেছে যে উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা 2 রকমের। ভূ অভ্যন্তরের অত্যধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল ফাটলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে লাভারূপে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয় শিলা সৃষ্টি করে তার নাম হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা। খুব দ্রুত জমাট বেঁধে গঠিত হয় বলে দানাগুলো বেশ সূক্ষ্ম হয়, যেমন ব্যাসল্ট, অবসিডিয়ান। আর হচ্ছে উদ্বেধী আগ্নেয় শিলা, ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা ভূত্বকের দুর্বল ফাটল বা ছিদ্রের মাধ্যমে ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূ অভ্যন্তরে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে উদ্বেধী আগ্নেয় শিলা সৃষ্টি করে, যেমন গ্রানাইট, ডলেরাইট। এই উদ্বেধী আগ্নেয় শিলা আবার 2 রকমের হয়। ভূ অভ্যন্তরে কোনো ফাটল বা ছিদ্রপথে ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বেঁধে সৃষ্টি করে উপপাতালিক শিলা, যেমন ডলেরাইট। আবার ম্যাগমা ভূ অভ্যন্তরের একেবারে তলদেশে অতি ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে সৃষ্টি করে পাতালিক শিলা। ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে জমাট বাঁধে বলে এই শিলার দানাগুলো কিছুটা স্থূল হয়, যেমন গ্রানাইট। আর এই ছবিটা দিয়ে দেবে। 3-এতে দিয়েছে ভূমিরূপের ওপর শিলার প্রভাব আলোচনা করো। ভূমিরূপের ওপর শিলার প্রভাব। রাঁচি সহ ছোটনাগপুর অঞ্চল প্রধানত গ্রানাইট শিলায় গঠিত। এই প্রাচীন শিলাগঠিত ভূমিরূপ সাধারণত গোলাকার হয়। এটা একটা। 2 হচ্ছে মহারাষ্ট্রের পঞ্চগনি মহাবালেশ্বর অঞ্চলে দাক্ষিণাত্য অঞ্চলটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির ডেকান ট্র্যাপের অংশ। এই অঞ্চল ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলায় গঠিত হওয়ায় এখানকার ভূমিরূপগুলো অনেক চ্যাপ্টা আকারের হয়। আর চেরাপুঞ্জি মৌসিনরামে গেলে চুনাপাথরের গুহা দেখতে পাওয়া যায়। গুহার ছাদ থেকে ঝুলতে থাকা চুনাপাথরের দণ্ডকে বলে স্ট্যালাকটাইট। আর গুহার মেঝ থেকে ওপরের দিকে জমে থাকা চুনাপাথরের দণ্ডকে বলে স্ট্যালাকমাইট। এই স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট জুড়ে গিয়ে চুনাপাথরের স্তম্ভ তৈরি করে। আবার চুনাপাথরযুক্ত অঞ্চলে নদী বা বৃষ্টির জল মাটিকে দ্রুত ক্ষয় করে ভূগর্ভে গিয়ে ছোট বড় নানা আকৃতির গর্তের সৃষ্টি করে। এই ধরনের ভূমিরূপের নাম হচ্ছে কার্স্ট ভূমিরূপ।